5 ডিসেম্বর 1945 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দিনটি ছিল ঝলমলে। আটলান্টিক মহাসাগরের উপরের আকাশ ছিল পরিষ্কার, বাতাসে ছিল মৃদু নোনা গন্ধ। ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশনের রানওয়েতে প্রস্তুত 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে, কিন্তু আমেরিকার নৌবাহিনীর প্রশিক্ষণ তখনও পুরোদমে চলছে। ঘড়িতে তখন দুপুর 2:10। একে একে রানওয়ে ছেড়ে নীল আকাশে ডানা মেলল 5টি বিমান। এই স্কোয়াড্রনটির নাম দেওয়া হয়েছিল ফ্লাইট 19। মিশনের লক্ষ্য ছিল খুবই সাধারণ, নেভিগেশন প্রবলেম নম্বর 1, অর্থাৎ পূর্ব দিকে উড়ে গিয়ে কিছুটা বোম্বিং প্র্যাকটিস করা, এরপর উত্তরে ঘুরে আবার ঘাঁটিতে ফিরে আসা। সব মিলিয়ে ঘণ্টা তিনেকের একটা রুটিন ফ্লাইং মিশন। বিমানের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ ফ্লাইট ইনস্ট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস টেইলর, সাথে ছিলেন আরও 13 জন ক্রু। ফুয়েল ট্যাঙ্কে পর্যাপ্ত জ্বালানি, আবহাওয়া অনুকূলে এবং সবাই যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু তারা আর ফিরে আসেননি। সূর্য ডোবার আগেই 5টি বিমান এবং 14 জন মানুষ আটলান্টিকের বুকে যেন কর্পূরের মতো উবে গেল। কোনো ধ্বংসাবশেষ মিলল না, কোনো তেল ভাসতে দেখা গেল না। এমনকি তাদের উদ্ধার করতে যাওয়া আরেকটি বিশাল সিপ্লেনও 13 জন ক্রু সহ নিখোঁজ হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 27 জন মানুষ এবং 6টি বিমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কি ঘটেছিল সেই বিকেলে? কেন অভিজ্ঞ পাইলট চার্লস টেইলর দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন? আর তাদের শেষ রেডিও বার্তায় কেন তারা বলছিলেন, এভরিথিং লুকস রং, ইভেন দ্য ওশান লুকস ডিফারেন্ট? এই একটি ঘটনায় কি জন্ম দিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, বারমুডা ট্রায়াঙ্গলের, নাকি এর পেছনে ছিল ভুলের এক করুণ ট্র্যাজেডি? ইতিহাসের অন্যতম অমীমাংসিত এই রহস্যের জট খোলার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ডিসেম্বর 1945 দুপুর 1:15। ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 3 মাস পর আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে তখন এক অদ্ভুত স্বস্তির বাতাস। বারুদের গন্ধ মিলিয়ে গেছে, সাইরেনের শব্দ আর শোনা যায় না। সৈন্যরা এখন আর মৃত্যুর দিন গোনে না, তারা গোনে বাড়ি ফেরার দিন। ঠিক এমনই এক অলস দুপুরে রানওয়ের পিচ ঢালা পথে দুপুরের কড়া রোদ ঠিকরে পড়ছে। আটলান্টিক মহাসাগর থেকে ভেসে আসা নোনা বাতাস নারিকেল গাছের পাতা দুলিয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে নেভাল এয়ার স্টেশনের অপারেশন রুমে তখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফ্লাইট অপারেশনের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা হলো একটি কোড নেম, ফ্লাইট 19। এটি কোনো গোপন বা বিপজ্জনক মিশন ছিল না, এটি ছিল অ্যাডভান্সড কমব্যাট ট্রেইনিদের গ্র্যাজুয়েশনের আগে চূড়ান্ত পরীক্ষা। নেভাল পরিভাষায় যাকে বলা হয় নেভিগেশন প্রবলেম নম্বর 1। মিশনের লক্ষ্য ছিল অত্যন্ত সাধারণ। প্রথমে ঘাঁটি থেকে সোজা পূবে 56 মাইল উড়ে গিয়ে হেন্স অ্যান্ড চিকেন্স শোলস নামক এলাকায় কিছু প্র্যাকটিস বোমা ফেলা। এরপর আরও 66 মাইল পূবে গিয়ে বাহামাস দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানো। সেখান থেকে 73 মাইল উত্তরে ঘুরে যাওয়া এবং সবশেষে দক্ষিণ পশ্চিমে 120 মাইল উড়ে সোজা ফোর্ট লডারডেলে ফিরে আসা। সব মিলিয়ে 315 মাইলের একটি ত্রিভুজাকৃতির পথ। সময় লাগার কথা আনুমানিক 3 ঘন্টা। আবহাওয়া ছিল চমৎকার, আকাশ পরিষ্কার, সাগর শান্ত। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5টি বিশাল যুদ্ধ বিমান। এগুলোর নাম টিবিএম অ্যাভেঞ্জার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানি নৌবহর ধ্বংস করার জন্য এই বিমানগুলো তৈরি করা হয়েছিল। জেনারেল মোটরসের তৈরি এই বিমানগুলোকে পাইলটরা আদর করে ডাকতেন দ্য আয়রন বার্ডস বা লোহার পাখি। কেন? কারণ এগুলো ছিল উড়ন্ত ট্যাঙ্কের মতো। এর 1800 হর্স পাওয়ারের রাইট সাইক্লোন ইঞ্জিন এতটাই শক্তিশালী ছিল যে এটি নিজের ওজনের চেয়েও বেশি ওজনের বোমা বা টর্পেডো বহন করতে পারত। যুদ্ধের সময় দেখা গেছে জাপানি বিমান বিধ্বংসী কামানের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া বা ডানা ভেঙে যাওয়ার পরেও অ্যাভেঞ্জার বিমানগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠিকই বিমানবাহী রণতরীতে ফিরে এসেছে। এই বিমানগুলোতে ছিল উন্নত মানের রেডিও, জাইরো কম্পাস এবং রাডার। সবচেয়ে বড় কথা, এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে জরুরি অবস্থায় পানিতে নামলে বা ডিচিং করলে এগুলো অন্তত 90 সেকেন্ড ভেসে থাকতে পারত। এই সময়টুকু ক্রুদের লাইফ র্যাফট বা ভেলায় চড়ে বাঁচার জন্য যথেষ্ট। অর্থাৎ এই 5টি বিমান একসাথে যান্ত্রিক গোলযোগে পড়ে হারিয়ে যাবে, এটা ছিল এক কথায় অসম্ভব। ফ্লাইট 19-এর মোট সদস্য সংখ্যা ছিল 14 জন। এর মধ্যে 13 জন ছিলেন ট্রেইনি পাইলট।
কিন্তু তাদের শিক্ষানবিশ বলাটা ভুল হবে। এদের কেউ নতুন বা কাঁচা হাতের পাইলট ছিলেন না। এদের প্রত্যেকেই ছিলেন যুদ্ধের ময়দান ফেরত অভিজ্ঞ যোদ্ধা। ক্যাপ্টেন এবং মেরিন কর্পসের অফিসার পদমর্যাদার এই পাইলটরা যুদ্ধের সময় 300 থেকে 400 ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আজকের ফ্লাইটটি ছিল কেবল তাদের নেভিগেশন দক্ষতার একটি আনুষ্ঠানিকতা মাত্র। দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর। 28 বছর বয়সী টেইলর ছিলেন একজন ভেটেরান বা যুদ্ধ ফেরত পোর খাওয়া পাইলট। তার ঝুলিতে ছিল 2500 ঘণ্টারও বেশি ফ্লাইং আওয়ার। প্রশান্ত মহাসাগরের যুদ্ধের সময় তিনি জাপানিদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়েছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় টেইলর সম্পর্কে একটি বিতর্কিত তথ্য পাওয়া যায়। বলা হয় 5 ডিসেম্বর সকালে টেইলর ফ্লাইটে যেতে চাননি। তিনি ডিউটি অফিসারের কাছে গিয়ে বলেছিলেন, আমাকে আজকের ফ্লাইট থেকে অব্যাহতি দেওয়া হোক। কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অনেকে বলেন তিনি আগের রাতে পার্টি করেছিলেন বলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আবার কেউ কেউ বলেন তার মনে হয়তো কোনো অশুভ ইঙ্গিত বা প্রিমোনিশন কাজ করছিল। কিন্তু যেহেতু তার কোনো উপযুক্ত কারণ ছিল না এবং অন্য কোনো ইনস্ট্রাক্টর তখন ফ্রি ছিলেন না, তাই তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। অনিচ্ছা সত্ত্বেও ককপিটে ওঠেন টেইলর। ফ্লাইট 19-এ আসলে মানুষ থাকার কথা ছিল 15 জন, কিন্তু শেষ মুহূর্তে একজন আসেননি। তার নাম কর্পোরাল অ্যালান কসনার। ফ্লাইটের আগে কসনার তার ফ্লাইট লিডারের কাছে গিয়ে বলেছিলেন, স্যার, আজকে আমি না গেলে চলে? যেহেতু এটি একটি ট্রেনিং ফ্লাইট ছিল এবং কসনার ইতোমধ্যেই তার প্রয়োজনীয় ঘণ্টা পূর্ণ করেছিলেন, তাই তাকে ছুটি দেওয়া হয়। কসনার ব্যারাকে ফিরে যান। তিনি জানতেন না এই একটি ছোট অনুরোধ এবং অলসতা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। পরবর্তী জীবনে কসনার এই ঘটনাটিকে বলতেন ঈশ্বরের অলৌকিক হস্তক্ষেপ। ফ্লাইট 19-এর বাকি 14 জন যখন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের অংশ হতে যাচ্ছিলেন, কসনার তখন ব্যারাকে শুয়ে বই পড়ছিলেন। দুপুর 2:10। পয়েন্ট অফ নো রিটার্ন গ্রাউন্ড ক্রুরা শেষবারের মতো বিমানগুলো চেক করলেন। ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ করা হলো। প্রতিটি বিমানের জ্বালানি ছিল 1100 নটিক্যাল মাইল ওড়ার মতো, যা তাদের রুটিন মিশনের দূরত্বের 3 গুণ। ইঞ্জিন চালু করার সাথে সাথে 5টি অ্যাভেঞ্জারের 1800 হর্স পাওয়ারের ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠল পুরো এয়ারবেস। প্রপেলারগুলো বাতাসের বুকে ঝড় তুলল। লিড প্লেন হিসেবে প্রথমে রানওয়ে ছাড়লেন লেফটেন্যান্ট টেইলর। তার পেছনে একে একে আকাশে ডানা মেলল বাকি 4টি বিমান। তাদের ফরমেশন ছিল নিখুঁত। দুপুরের সোনালি রোদে বিমানের মেটালিক বডি চকচক করছিল। কন্ট্রোল টাওয়ার থেকে তাদের শেষবারের মতো দেখা গেল দিগন্ত রেখায় ছোট বিন্দু হয়ে মিলিয়ে যেতে। গ্রাউন্ড কন্ট্রোলাররা কফির কাপে চুমুক দিয়ে ভাবলেন আর মাত্র 3 ঘন্টা। বিকেলের চায়ের আগেই ছেলেরা ফিরে আসবে। কিন্তু তারা কেউ ঘুণাক্ষরে ভাবতে পারেননি যে এই 5টি বিমান আর কখনোই পৃথিবীর কোনো রানওয়ে স্পর্শ করবে না। তারা এমন এক যাত্রায় বের হয়েছে যার কোনো ফিরতি পথ নেই। প্রথম 1 ঘন্টা সবকিছু ঠিকঠাকই ছিল। দুপুর 3টা নাগাদ তারা হেইন্স অ্যান্ড চিকেন্স শোলসে সফলভাবে বোমা ফেলেছিল। ফিশিং বোটের একজন ক্যাপ্টেন পরে জানিয়েছিলেন তিনি নিচু দিয়ে 5টি বিমানকে উড়ে যেতে দেখেছিলেন এবং বোমা ফেলার শব্দ শুনেছিলেন। কিন্তু বিকেল 3:40 দিকে যখন তাদের মিশনে অর্ধেক পথ শেষ করে উত্তরে ঘোরার কথা, ঠিক তখনই ফোর্ট লডারডেলের রেডিওতে ভেসে এলো এক অদ্ভুত বার্তা। কোনো মেডে কল নয়, কোনো যান্ত্রিক ত্রুটির রিপোর্ট নয়, বরং এটি ছিল পাইলটদের নিজেদের মধ্যে কথোপকথন। একজন পাইলটকে বলতে শোনা গেল, আমার কম্পাস কাজ করছে না, আমরা কোথায় আছি বুঝতে পারছি না। শান্ত রৌদ্রোজ্জ্বল বিকেলটা হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করল। অভিজ্ঞ টেইলর, যিনি সমুদ্রকে হাতের তালুর মতো চিনতেন, তিনি কেন দিগ্ভ্রান্ত হলেন? কেন তাদের কাছে নিজের চেনা সমুদ্রকে অচেনা মনে হতে লাগল? বিকেল 3:40। আটলান্টিক মহাসাগর। মিশন শুরুর প্রায় 1.5 ঘন্টা পার হয়েছে। ফ্লাইট 19-এর 5টি বিমান তাদের নির্ধারিত প্র্যাকটিস বম্বিং সফলভাবে শেষ করেছে। হেন্স অ্যান্ড চিকেন শোলস এলাকায় সমুদ্রের বুকে ডামি বোমাগুলো ফেলার পর তাদের এখন ফেরার পালা। পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে তাদের থাকার কথা গ্রেট বাহামা ব্যাংকের উপরে। নিচে থাকার কথা ছোট ছোট দ্বীপপুঞ্জ, ফিরোজা রঙের স্বচ্ছ পানি এবং প্রবাল প্রাচীর। এখান থেকে তাদের কম্পাস ধরে উত্তরে ঘুরে সোজা ফোর্ট লডারডেলের দিকে যাওয়ার কথা। আকাশে তখনও বিকেলের রোদ ঝলমল করছে। ভিজিবিলিটি চমৎকার, প্রায় 10 থেকে 12 মাইল। আপাত দৃষ্টিতে সবকিছুই স্বাভাবিক। কিন্তু ঠিক এই সময়েই ফোর্ট লডারডেলের কন্ট্রোল টাওয়ারের রেডিও অপারেটররা এমন কিছু শুনতে পেলেন যা তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল। এটি কোনো আনুষ্ঠানিক মেডে কল বা বিপদের সংকেত ছিল না, বরং রেডিও ফ্রিকোয়েন্সিতে ভেসে আসছিল পাইলটদের নিজেদের মধ্যকার কথোপকথন। সেখানে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। একজন পাইলটকে বলতে শোনা গেল, আমি জানি না আমরা কোথায় আছি, আমার মনে হয়
শেষবারের বাঘটি ভুল নিয়েছি। এই কথাটি শোনার পর গ্রাউন্ড কন্ট্রোলে থাকা ফ্লাইট ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট রবার্ট কক্স, যিনি তখন অন্য একটি বিমানে ওই এলাকার কাছেই ছিলেন, তিনি সাথে সাথে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করলেন। তিনি ফ্লাইট 19-এর কল সাইন বোট টেইল উল্লেখ করে জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যা কি? উত্তরে ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস টেইলরের যে কণ্ঠস্বর ভেসে এলো, তাতে সেই পরিচিত আত্মবিশ্বাসের লেশমাত্র ছিল না। তিনি বললেন, আমার দুটি কম্পাসই নষ্ট হয়ে গেছে। আমি ফোর্ট লডারডেল খুঁজে পাচ্ছি না। আমি ডাঙা চিনতে পারছি না। দুটি কম্পাস একসাথে, এখানেই এই রহস্যের প্রথম এবং সবচেয়ে বড় খটকা। টিবিএন অ্যাভেঞ্চার বিমানে দুই ধরনের কম্পাস থাকত। একটি জাইরো কম্পাস, যা ইলেকট্রিক্যালি বা বৈদ্যুতিকভাবে চলে, আর অপরটি ম্যাগনেটিক কম্পাস, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে। একই সাথে একটি বিমানের দুটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির কম্পাস নষ্ট হয়ে যাওয়াটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। আর যদি তর্কের খাতিরে ধরেও নিই যে টেইলরের বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল, তবুও বাকি 4টি বিমানের কম্পাস তো অক্ষতই ছিল। তাহলে কেন টেইলর অন্য পাইলটদের কম্পাস অনুসরণ করলেন না? নাকি তিনি এতটাই বিভ্রান্ত বা প্যানিকড হয়ে পড়েছিলেন যে নিজের যন্ত্রপাতির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন? চার্লস টেইলর রেডিওতে বারবার বলছিলেন, আমি নিশ্চিত আমরা ফ্লোরিডা কিসের উপর আছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমরা এতটা দক্ষিণে এলাম কি করে। এই একটি ভুল ধারণা বা ফিক্সেশনই পুরো স্কোয়াড্রনটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। চলুন বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়। ফোর্ট লডারডেল থেকে ফ্লোরিডা কিস দ্বীপপুঞ্জের অবস্থান অনেক দক্ষিণে। টেইলরের ফ্লাইট প্ল্যান অনুযায়ী তার থাকার কথা ছিল বাহামাসের উপরে, যা ফোর্ট লডারডেলের পূর্বে অবস্থিত। কিন্তু সমস্যা হলো, উপর থেকে দেখলে বাহামাসের ছোট ছোট দ্বীপগুলো এবং ফ্লোরিডা কিসের দ্বীপগুলো দেখতে প্রায় একই রকম। নিচে নীল সমুদ্র আর ছোট ছোট স্থলভাগ। টেইলর সদ্যই মিয়ামি নেভাল বেস থেকে ফোর্ট লডারডেলে বদলি হয়ে এসেছিলেন। মিয়ামিতে থাকাকালীন তিনি ফ্লোরিডা কিসের উপর দিয়ে অনেকবার উড়েছেন। তাই যখন তিনি নিচে ছোট ছোট দ্বীপ দেখলেন, তার মস্তিষ্ক তাকে বোঝালো, তুমি ফ্লোরিডা কিসের উপরে আছো। যদি টেইলর সত্যি ফ্লোরিডা কিসের উপরে থাকতেন, তবে বাড়ি ফেরার জন্য তার ওড়ার কথা ছিল উত্তরে। তিনি সেই বিশ্বাস থেকেই তার দলকে নির্দেশ দিলেন, সবাই উত্তর দিকে ওড়ো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারা ছিলেন বাহামাসের উপরে। আর বাহামাস থেকে উত্তর দিকে ওড়া মানেই হল স্থলভাগ ছেড়ে আটলান্টিক মহাসাগরের আরও গভীর এবং জনমানবহীন অংশের দিকে চলে যাওয়া। বিকেল 4টা নাগাদ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। রেডিও ট্রান্সমিশনে বোঝা যাচ্ছিল যে দলের বাকি পাইলটরা টেইলরের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছিলেন না। এই ট্রেইনি পাইলটরা ছিলেন স্থানীয়। তারা ফ্লোরিডার আবহাওয়া এবং বাহামাসের ভূগোল সম্পর্কে টেইলরের চেয়ে ভালো জানতেন। তাদের মনে হচ্ছিল তারা আটলান্টিকের উপরে আছেন এবং তাদের উচিত পশ্চিম দিকে ওড়া। পশ্চিম দিকে ফ্লোরিডার বিশাল মূল ভূখণ্ড। যদি তারা ভুলও করেন, তবু পশ্চিমে উড়লে কোনো না কোনো ডাঙায় তাদের পৌঁছানোর কথা। কিন্তু সামরিক বাহিনীতে চেইন অব কমান্ড বা শৃঙ্খলায় সব। ইন্সট্রাক্টরের আদেশ অমান্য করে দলছুট হয়ে যাওয়ার সাহস বা অনুমতি তাদের ছিল না। টেইলর তাদের লিডার, তাই অনিচ্ছা সত্ত্বেও তারা তাকে অনুসরণ করে উত্তরের দিকে অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। বিকেল 4:30। শীতকাল হওয়ায় সূর্য তখন দ্রুত পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর এই ডুবন্ত সূর্য তাদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিল। টেইলর আশা করছিলেন উত্তরে উড়লে তিনি ফ্লোরিডা পাবেন, কিন্তু তিনি দেখছিলেন কেবল দিগন্ত জোড়া পানি। যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। তার মনে হতে শুরু করলো তিনি হয়তো মেক্সিকো উপসাগরের উপর আছেন। তাই তিনি আবার সিদ্ধান্ত বদলালেন। তিনি বললেন, আমরা এখন পূর্ব দিকে উঠব, যতক্ষণ না ডাঙা দেখা যায়। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে রেডিও সিগন্যালগুলো অস্পষ্ট হয়ে আসছিল। ফোর্ট লডারডেলের কন্ট্রোল টাওয়ারে বসে কর্মকর্তারা অসহায়ের মতো শুনছিলেন টেইলরের বিভ্রান্তিকর আদেশগুলো। তারা রাডারে ফ্লাইট 19কে খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। টেইলরের কণ্ঠে তখন আর কোনো কমান্ডারের গাম্ভীর্য ছিল না, ছিল এক অসহায় মানুষের আর্তনাদ। তিনি বুঝতে পারছিলেন তার কম্পাস নষ্ট হয়নি, নষ্ট হয়ে গেছে তার বিচার বুদ্ধি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা পৌঁছে গেছেন এমন এক জায়গায় যেখান থেকে ফেরার বা জ্বালানি বাঁচানোর আর কোনো উপায় নেই। সবকিছু কেমন যেন ভুল মনে হচ্ছে, এমনকি সমুদ্রকেও আজ অন্যরকম লাগছে। টেইলরের এই শেষ কথাগুলো কি কেবলই বিভ্রান্তি ছিল, নাকি তিনি সত্যি এমন কিছু দেখেছিলেন যা স্বাভাবিক ব্যাখ্যার বাইরে? বিকেল 4:45। আটলান্টিক মহাসাগরের আকাশ। শীতের ছোট দিন। সূর্য পশ্চিম আকাশে দ্রুত ঢলে পড়ছে। আটলান্টিকের নীল জলরাশি ধীরে ধীরে ধূসর হতে শুরু করেছে। ফ্লাইট 19-এর 5টি বিমান তখনও আকাশে। তাদের ফুয়েল ট্যাঙ্কের কাঁচা ধীরে ধীরে নিচের দিকে নামছে। কিন্তু তার চেয়েও
দ্রুত নামছে 14 জন মানুষের বেঁচে থাকার আশা। বাতাসে তখন আর কেবল নোনা গন্ধ নেই, আছে আতঙ্কের গন্ধ। রেডিও ফ্রিকোয়েন্সিতে ভেসে আসছে একের পর এক অসংলগ্ন বার্তা, যা শুনলে বোঝা যায় ককপিটের ভেতরে তখন চলছে এক নীরব কিন্তু ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটি কেবল দিকভুলের ঘটনা ছিল না, এটি ছিল সামরিক শৃঙ্খলা বা চেইন অব কমান্ড বনাম সাধারণ বুদ্ধিমত্তার এক ট্র্যাজিক লড়াই। এদিকে মাটিতে ফোর্ট লডারডেলের নেভাল এয়ার স্টেশনের অপারেশন রুমে তখন পিনপতন নীরবতা। ফ্লাইট ইনস্ট্রাক্টররা এবং রাডার অপারেটররা কান পেতে আছেন রেডিওর দিকে। তারা বুঝতে পারছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলর একটি মারাত্মক ভুল করছেন। গ্রাউন্ড কন্ট্রোল থেকে বারবার টেইলরকে বলা হচ্ছিল, আপনার ইমার্জেন্সি সুইচ করুন, আমরা আপনাকে ট্র্যাক করতে পারছি না। কিন্তু অদ্ভুত কারণে টেইলর সেই অনুরোধ প্রত্যাখ্যান করছিলেন। কেন? বিশ্লেষকরা মনে করেন টেইলর ভয় পাচ্ছিলেন। তার একটি বিমান বাদে বাকি 4টি বিমানে রেডিওর রিসিভার ঠিকমতো কাজ করছিল না। টেইলর ভাবছিলেন তিনি যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেন তবে তিনি হয়তো তার দলের বাকি 4টি বিমান বা উইংম্যানদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলবেন। একজন দলনেতা হিসেবে তিনি তার ছাত্রদের একা ফেলে দিতে চাননি, কিন্তু এই দলবদ্ধ থাকার জেদই শেষ পর্যন্ত পুরো দলটিকে ডুবিয়ে দেয়। বিকেল 5টার দিকে রেডিওতে ভেসে এলো ট্রেইনি পাইলটদের কণ্ঠস্বর। তারা ছিলেন স্থানীয়। তারা ফ্লোরিডার আকাশ এবং সমুদ্রকে হাতের তালুর মতো চিনতেন। তাদের কাছে বিষয়টি ছিল দিনের আলোর মতো পরিষ্কার। তারা দেখছিলেন সূর্য ডুবছে তাদের বাম দিকে, অর্থাৎ পশ্চিম দিক তাদের বামে। যদি তারা বাম দিকে ওড়েন তবে তারা ফ্লোরিডা পাবেন, আর যদি টেইলরের কথা মতো তারা ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে ওড়েন তবে তারা চলে যাবেন খোলা সাগরে। রেডিও লগে শোনা যায় একজন ট্রেইনি পাইলট, সম্ভবত ক্যাপ্টেন এডওয়ার্ড পাওয়ার্স, বিরক্তির সাথে বলছেন, ধুর ছাই, আমরা যদি কেবল পশ্চিম দিকে উঠতাম তবে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। অন্য একটি বিমানে 2 ছাত্রের মধ্যে কথা কাটাকাটি শোনা যায়, আমাদের পশ্চিম দিকে ওড়া উচিত, তাহলে আমরা কেন ঘুরছি না? কারণ বস রাজি হচ্ছেন না। এখানে মিলিটারির সবচেয়ে নির্মম সত্যটি লুকিয়ে আছে। সামরিক বাহিনীতে ইনস্ট্রাক্টর বা কমান্ডারের আদেশ অমান্য করাকে বলা হয় মিউটিনি বা বিদ্রোহ। এর শাস্তি কোর্ট মার্শাল। 14 জন মানুষের জীবন তখন ঝুলছিল সুতোর উপর। তারা জানত ইনস্ট্রাক্টর ভুল করছেন, তারা জানত তিনি তাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু বছরের পর বছর ধরে তাদের মস্তিষ্কে যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন গেঁথে দেওয়া হয়েছিল তা তাদের ঊর্ধ্বতনের আদেশের বিরুদ্ধে গিয়ে বিমানের মুখ ঘোরানোর সাহস দেয়নি। তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের নেতাকে অনুসরণ করেছিলেন। বিকেল 5:15। টেইলর তখন পুরোপুরি বিভ্রান্ত বা ডিসওরিয়েন্টেড। কখনো তিনি বলছিলেন, আমরা এখন পূবে উঠব, ডাঙা পেলে নামব। 10 মিনিট পর তিনি বলছিলেন, না, আমরা হয়তো মেক্সিকো উপসাগরে আছি, সবাই ঘোরো, আমরা এখন উত্তরে উঠব। ভাবুন একবার, 5টি ভারী যুদ্ধবিমান সমুদ্রের উপর দিয়ে একবার পূবে, একবার উত্তরে, আবার একবার পশ্চিমে, এভাবে আঁকা বাঁকা জিগজ্যাগ করে উঠছে। এর ফলে 2টি ভয়াবহ ঘটনা ঘটছিল। প্রথমত, জ্বালানি অপচয়। এলোমেলো ওড়ার কারণে তাদের মূল্যবান এভিয়েশন ফুয়েল দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। দ্বিতীয়ত, প্রতিবার যখন তারা পূবে বা উত্তরে উঠছিলেন তারা ফ্লোরিডা উপকূল থেকে আরও দূরে আটলান্টিকের গভীর অংশে চলে যাচ্ছিলেন। বিকেল 5:30। সূর্য ডুবে গেল, আর সাথে সাথেই আটলান্টিক মহাসাগর তার ভয়াল রূপ ধারণ করল। এতক্ষণ আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর সেখানে হানা দিল মৌসুমী ঝড়। বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়ালো ঘন্টায় 30 থেকে 40 নট। সমুদ্রের ঢেউগুলো 20 ফুট পর্যন্ত উঁচু হতে শুরু করল। টিবিএম অ্যাভেঞ্চার বিমানগুলো নিচু উচ্চতায় ওড়ে, ফলে ঝড়ের ঝাপটা সরাসরি তাদের গায়ে লাগছিল। অন্ধকার রাতে মেঘের ভেতর দিয়ে ওড়ার সময় পাইলটদের পক্ষে আকাশ আর সমুদ্রের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। একে বলা হয় ভার্টিগো। নিচে কালো সমুদ্র, উপরে কালো আকাশ, আর তার মাঝখানে 5টি ছোট বিমান যেন অনন্ত শূন্যতায় ভাসছে। সন্ধ্যা 5:50 দিকে ফ্লোরিডার বিভিন্ন রাডার স্টেশন ফ্লাইট 19-এর অবস্থান ট্রায়াঙ্গুলেট করতে সক্ষম হয়। তারা নিশ্চিত হয় যে টেইলর মেক্সিকো উপসাগরে নন, বরং তিনি বাহামাসের উত্তরে এবং ফ্লোরিডার পূর্বে আটলান্টিকের উপরে আছেন। গ্রাউন্ড কন্ট্রোল থেকে মরিয়া হয়ে টেইলরকে বার্তা পাঠানো হয়, আপনাদের অবস্থান শনাক্ত করা গেছে, আপনি এখন যেখানে আছেন সেখান থেকে সোজা পশ্চিমে উড়ুন, আপনি ডাঙা পাবেন। কিন্তু বায়ুমণ্ডলের গোলযোগ বা অ্যাটমসফেরিক ইন্টারফারেন্সের কারণে টেইলর এই বার্তাটি শুনতে পাননি, অথবা পেলেও তার বিভ্রান্ত মস্তিষ্ক তা বিশ্বাস করতে চায়নি। তিনি তখনও ভাবছিলেন তিনি মেক্সিকো উপসাগরে, আর মেক্সিকো উপসাগর থেকে পশ্চিমে ওড়া মানে টেক্সাসের দিকে যাওয়া, যা অনেকটাই দূর। তাই তিনি এই নির্দেশ মানলেন না। তিনি পূর্ব দিকে উঠতে থাকলেন, সোজা আফ্রিকান উপকূলের দিকে, যা 1000 মাইল দূরে। সন্ধ্যা 6টা। ফুয়েল ট্যাঙ্কের কাঁটা লাল দাগের কাছাকাছি। টেইলর বুঝতে পারলেন খেলা শেষ হয়ে এসেছে, ডাঙা আর পাওয়া যাবে না।
তার কণ্ঠে তখন আর কোনো দ্বিধা নেই, আছে এক অদ্ভুত শান্ত ভাব যা মৃত্যুর আগে মানুষের মধ্যে আসে। তিনি তার উইংম্যানদের উদ্দেশ্যে শেষ এবং সবচেয়ে কঠিন আদেশটি দিলেন। ইতিহাসে এই আদেশটি এক করুণ সুইসাইডাল প্যাক্ট হিসেবে পরিচিত। তিনি বললেন, সবাই ভালো করে শোনো, আমরা ততক্ষণ পর্যন্ত উড়ব যতক্ষণ না আমাদের জ্বালানি শেষ হয়। যখন প্রথম বিমানটির জ্বালানি 10 গ্যালনের নিচে নামবে, তখন আমরা সবাই একসাথে সাগরে নামব। তিনি জানতেন একা সাগরে নামলে কেউ বাঁচবে না, তাই মরলে সবাই একসাথেই মরবেন। রাত নামছে, নিচে উত্তাল সমুদ্র রাক্ষসের মতো ফনা তুলে অপেক্ষা করছে। 5টি বিমানের 14 জন তরুণ পাইলট, যাদের সামনে পুরো জীবন পড়েছিল, তারা এখন প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের শেষ ল্যান্ডিংয়ের জন্য। সেই শেষ মুহূর্তগুলো কেমন ছিল এবং তাদের উদ্ধার করতে যাওয়া বিমানটি নিজেই কিভাবে হারিয়ে গেল? 5 ডিসেম্বর 1945, সন্ধ্যা 7টা। ফ্লোরিডার আকাশ তখন নিকোষ কালো অন্ধকারে ঢাকা। আটলান্টিক মহাসাগরের বুকে বইছে দমকা হাওয়া। বাতাসের গতিবেগ ঘণ্টায় 30 নটেরও বেশি। ফোর্ট লডারডেলের কন্ট্রোল টাওয়ারে তখন আর কোনো আশা অবশিষ্ট নেই। ফ্লাইট 19-এর রেডিও সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাডারের স্ক্রিনে সেই 5টি ছোট বিন্দুর আর কোনো অস্তিত্ব নেই। কর্মকর্তারা জানেন অ্যাভেঞ্জার বিমানগুলোর জ্বালানি এতক্ষণে শেষ। বিমানগুলো এখন আটলান্টিকের কোথাও ভাসছে অথবা তলিয়ে গেছে। কিন্তু যতক্ষণ নিশ্চিত খবর না পাওয়া যাচ্ছে, ততক্ষণ হাল ছাড়া যায় না। নৌবাহিনীর নীতি হল উই লিভ নো ম্যান বিহাইন্ড। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো উদ্ধারকারী বিমান পাঠাতে হবে। ফোর্ট লডারডেলের উত্তরে অবস্থিত বানানা রিভার নেভাল এয়ার স্টেশন থেকে জরুরি তলব করা হলো 2টি বিশাল সি প্লেন বা উভচর বিমানকে। এগুলো সাধারণ কোনো বিমান ছিল না, এগুলো ছিল মার্টিন পিবিএম মেরিনার। বিশাল ডানা বিশিষ্ট বিমানগুলোকে বলা হতো উড়ন্ত নৌকা বা ফ্লাইং বোট। এগুলো ঝড়ের মধ্যেও দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে পারত এবং প্রয়োজনে উত্তাল সাগরের বুকেও নামতে পারত। মিশনের লক্ষ্য ছিল পরিষ্কার, ফ্লাইট 19-এর সর্বশেষ সম্ভাব্য অবস্থান খুঁজে বের করা এবং 14 জন পাইলটকে জীবিত অথবা মৃত উদ্ধার করা। সন্ধ্যা 7:27, বানানা রিভার এয়ার স্টেশনের রানওয়ে থেকে গর্জন করে আকাশে ডানা মিলল প্রথম উদ্ধারকারী বিমানটি। এর কলসাইন ছিল ট্রেনিং 49। বিশাল এই বিমানটির ককপিটে ছিলেন লেফটেন্যান্ট হ্যারি কোন, সাথে ছিলেন আরও 12 জন ক্রু। মোট 13 জন মানুষের একটি দল। তারা প্রত্যেকেই ছিলেন অভিজ্ঞ এবং সাহসী। তারা জানতেন বাইরের আবহাওয়া ফ্লাইংয়ের জন্য মোটেও অনুকূল নয়। তবু সহযোদ্ধাদের বাঁচানোর তাগিদে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিতে দুবার ভাবেননি। বিমানটি টেক অফ করার পর কন্ট্রোল টাওয়ার থেকে তাদের শেষ নির্দেশনা দেওয়া হলো, আপনারা ফ্লোরিডা উপকূল ধরে উত্তরে যান এবং তারপর পূবে মোড় নিয়ে হারিয়ে যাওয়া বিমানগুলো খুঁজুন। লেফটেন্যান্ট কোন উত্তর দিলেন, রজার, আমরা যাচ্ছি। এটি ছিল তাদের শেষ রেডিও বার্তা। বিমানটি আকাশে ওড়ার মাত্র 20 মিনিটের মাথায় ঠিক সন্ধ্যা 7:50 রাডার থেকে ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। কোনো মেডে কল নেই, কোনো যান্ত্রিক ত্রুটির রিপোর্ট নেই, কোনো ঝড়ের কবলে পড়ার আর্তনাদ নেই। কেবল এক মুহূর্ত আগে রাডারে একটি উজ্জ্বল বিন্দু ছিল, আর পরের মুহূর্তেই তা নেই। ফোর্ট লডারডেলের টাওয়ারে থাকা অফিসাররা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। প্রথমে 5টি যুদ্ধবিমান এবং 14 জন পাইলট নিখোঁজ, আর এখন তাদের খুঁজতে যাওয়া 13 জন ক্রুবাহী একটি বিশাল উদ্ধারকারী বিমানও নিখোঁজ। এক রাতের মধ্যে 6টি বিমান এবং 27 জন মানুষ হাওয়া। টাওয়ারের এক অফিসার বিড়বিড় করে বলছিলেন, এটি অসম্ভব, বিমানগুলো কি আকাশে মিলিয়ে যাচ্ছে? ফ্লাইট 19-এর ঘটনা যদি রহস্য হয়, তবে পিবিএম মেরিনারের ঘটনাটি ছিল একটি নিশ্চিত ট্র্যাজেডি। সন্ধ্যা 7:50 নাগাদ বিমানটি যখন রাডার থেকে হারিয়ে যায়, তখন ফ্লোরিডা উপকূলের নিউ স্মার্না বিচের অদূরে আটলান্টিকের বুকে ভাসছিল একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ SS গেন্স মিলস। জাহাজের ক্যাপ্টেন শ্যাকলফোর্ড ব্রিজে দাঁড়িয়েছিলেন। হঠাৎ অন্ধকারের বুক চিরে আকাশের গায়ে জ্বলে উঠল এক বিশাল আগুনের গোলা। তিনি চমকে উঠলেন। এটি কোনো উল্কাপাত নয়, কোনো আতশবাজি নয়, এটি ছিল একটি ভয়াবহ বিস্ফোরণ। ক্যাপ্টেন শ্যাকলফোর্ড পরবর্তীতে তদন্ত কমিটিকে লিখিত জবানবন্দিতে জানান, আমি দেখলাম একটি বিমান জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে সর্পিল গতিতে সাগরে আছড়ে পড়ল। সাথে সাথেই সাগরের বুকে তৈরি হলো প্রায় 100 ফুট উচ্চতার এক বিশাল আগুনের কুণ্ডলী। আগুনটি এত তীব্র ছিল যে রাতের আকাশ দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল। জাহাজটি দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিভতে সময় নিয়েছিল প্রায় 10 মিনিট, কিন্তু সেখানে পৌঁছানোর পর নাবিকরা যা দেখলেন তা ছিল আরও হৃদয় বিদারক। সাগরের বুকে ভাসছে কেবল তেলের আস্তরণ এবং বিমানের কিছু ধ্বংসাবশেষ। কোনো লাইফ বোট নেই, কোনো মানুষ নেই। 13 জন ক্রুর একজনও সেই নারকীয় আগুন থেকে বের হতে পারেননি। পিবিএম মেরিনার বিমানগুলো আকারে বিশাল এবং শক্তিশালী হলেও
পাইলটদের কাছে এগুলোর একটি খুব বাজে বদনাম ছিল। তারা এই বিমানগুলোকে ডাকত দ্য ফ্লাইং গ্যাস ট্যাঙ্ক নামে। কেন এই ভয়ঙ্কর নাম? কারণ এই বিমানগুলোর ফুয়েল লোড করার ক্ষমতা ছিল বিশাল, কিন্তু এর ফুয়েল লাইন বা জ্বালানি পাইপগুলোর জয়েন্ট বা সংযোগ স্থলগুলো ছিল ত্রুটিপূর্ণ। উড্ডয়নের সময় বা টেক অফের ঝাঁকুনিতে প্রায়ই এই পাইপগুলো থেকে অতি সামান্য পরিমাণে এভিয়েশন ফুয়েল লিক করত। এই লিক হওয়া ফুয়েল থেকে তৈরি হতো উচ্চ দাহ্য বাষ্প বা ভ্যাপার, যা বিমানের খোলের ভেতরে জমে থাকত, যা অনেকটা কাজ করত বোমার মতোই। বিশেষজ্ঞরা ধারণা করেন 5 ডিসেম্বর সন্ধ্যায় লেফটেন্যান্ট হ্যারি কোনের বিমানেও একই ঘটনা ঘটেছিল। বিমানটি যখন আকাশে ওড়ে তখন হয়তো এর ভেতরে গ্যাস জমেছিল, আর সেই সময়ে কোনো ক্রু হয়তো অজান্তেই একটি ইলেকট্রিক সুইচ অন করেছিলেন, অথবা কেউ হয়তো উত্তেজনার বশে একটি সিগারেট ধরানোর চেষ্টা করেছিলেন। ব্যাস, একটি ছোট্ট স্ফুলিঙ্গ বা স্পার্ক, আর তাতেই পুরো বিমানটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে আগুনের গোলায় পরিণত হয়। যদিও নৌবাহিনী পরবর্তীতে নিশ্চিত হয়েছিল যে পিবিএম মেরিনারটি বিস্ফোরিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই ব্যাখ্যা পৌঁছায়নি, বা পৌঁছালেও তারা তা বিশ্বাস করতে চায়নি। সংবাদপত্রের শিরোনামগুলো ছিল বারমুডা ট্রায়াঙ্গলের ক্ষুধা, উদ্ধারকারীও নিখোঁজ। মানুষের মনে বদ্ধমূল ধারণা জন্মালো যে ওই এলাকায় এমন কোনো অশুভ শক্তি আছে যা কেবল বিমানগুলোকেই টেনে নিচ্ছে না, বরং যারা তাদের বাঁচাতে যাচ্ছে তাদেরও ছাড়ছে না। ফ্লাইট 19-এর রহস্যের সাথে মেরিনারের এই ট্র্যাজেডি যুক্ত হয়ে জন্ম দিল এক অজেয় মিথের। 5 ডিসেম্বর রাত 9টার দিকে ফ্লোরিডার উপকূলে অনুসন্ধানকারী জাহাজগুলো যখন আলো ফেলে সাগরে কিছু খুঁজছিল, তখন তারা জানত না তারা আসলে কিছুই পাবে না। সমুদ্র সেদিন খুব ক্ষুধার্ত ছিল। সে ফ্লাইট 19-এর 5টি বিমান এবং উদ্ধারকারী মেরিনারকে এমনভাবে গিলে খেয়েছিল যে মনে হচ্ছিল তাদের কোনোদিন অস্তিত্বই ছিল না। রাত গভীর হল, ঝড় বাড়ল, আর সেই ঝড়ের গর্জনের সাথে মিশে রইল 27 জন মানুষের না বলা আর্তনাদ। কিন্তু এই ঘটনার রেশ এখানেই শেষ হল না। পরদিন সকাল থেকে শুরু হল ইতিহাসের অন্যতম বড় অনুসন্ধান অভিযান। ফ্লাইট 19-এর ঘটনাটি 1945 সালে ঘটলেও বারমুডা ট্রায়াঙ্গল শব্দটি কিন্তু তখনও জন্ম নেয়নি। নৌবাহিনীর তদন্ত রিপোর্টে ঘটনাটিকে কারণ অজানা বা আননোন হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই অজানা শব্দটি লেখকদের কল্পনার খোরাক হয়ে দাঁড়ায়। 1964 সালে ভিনসেন্ট গ্যাডিস নামের এক লেখক আর্গোসি ম্যাগাজিনে একটি আর্টিকেল লেখেন, যার শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল। তিনি প্রথম ফ্লাইট 19-এর ঘটনাটিকে কেন্দ্র করে একটি কাল্পনিক ত্রিভুজ আঁকেন এবং দাবি করেন এখানে কোনো অশুভ শক্তি কাজ করছে। এরপর 1974 সালে চার্লস বার্লিজ দ্য বারমুডা ট্রায়াঙ্গল নামে একটি বই লেখেন, যা বেস্ট সেলার হয়। তারা সত্য ঘটনা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে ফেলেছিলেন। তারা বলেননি যে আবহাওয়া খারাপ ছিল, তারা বলেননি যে পাইলটরা অনভিজ্ঞ ছিলেন না, বরং তাদের লিডার বিভ্রান্ত ছিলেন, এবং তারা বলেনি যে টেইলরের কম্পাস নষ্ট ছিল। তারা কেবল রহস্যটুকুই বিক্রি করেছিলেন, আর এইভাবেই সাধারণ মানুষের ভুলের একটি ট্র্যাজেডি পরিণত হল পৃথিবীর সবচেয়ে বড় অতিপ্রাকৃত মিথ্যে। এদিকে নৌবাহিনী লেফটেন্যান্ট চার্লস টেইলরের অতীত রেকর্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। চার্লস টেইলর নিঃসন্দেহে একজন দক্ষ পাইলট ছিলেন, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল। তিনি যন্ত্রপাতির চেয়ে নিজের অনুভূতির উপর বেশি নির্ভর করতেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ফ্লাইট 19-এর আগেও তিনি প্রশান্ত মহাসাগরের যুদ্ধের সময় 2 বার দিক ভুল করেছিলেন, এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিমান সাগরে নামাতে বা ডিচিং করতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ দিকভুল করা এবং বিভ্রান্ত হওয়াটা তার জন্য নতুন কিছু ছিল না। 5 ডিসেম্বর বিকেলেও তিনি একই ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি ফ্লোরিডা কিসের উপরে, কিন্তু আসলে তিনি ছিলেন বাহামাসের উপরে। তার এই স্পেশাল ডিসঅরিয়েন্টেশন বা স্থান নিয়ে বিভ্রান্তি ছিল দুর্ঘটনার মূল কারণ। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, যদি বিমানগুলো সাগরেই পড়ে থাকে তবে আজ পর্যন্ত কেন একটি টুকরো পাওয়া গেল না? এর উত্তর লুকিয়ে আছে আটলান্টিকের ভূগোলে। প্রথমত গালফ স্ট্রিম। আটলান্টিকের এই অংশ দিয়ে বয়ে গেছে গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। এটি সমুদ্রের ভেতরের একটি তীব্র গতিতে বয়ে চলা নদীর মতো। এর স্রোতের গতিবেগ এতটাই বেশি যে এটি যে কোনো ধ্বংসাবশেষকে অল্প সময়ের মধ্যে শত শত মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত গভীরতা। বাহামাস এবং ফ্লোরিডার মাঝখানের সমুদ্রতল অত্যন্ত খাড়া। কোথাও কোথাও এটি হঠাৎ করে কয়েক হাজার ফুট নিচে নেমে গেছে। একে বলা হয় কন্টিনেন্টাল শেলফ ড্রপ অফ। তৃতীয়ত বিমানের ওজন। টিবিএন অ্যাভেঞ্জার বিমানগুলোর ওজন ছিল প্রায় 10,000 পাউন্ড। ইঞ্জিন বন্ধ হয়ে পানিতে পড়ার পর এগুলো ভাসত না, বরং পাথরের মতো দ্রুত তলিয়ে যেত।
বিশেষজ্ঞরা বলেন এই বিমানগুলো ডোবার জন্য সময় নিত মাত্র ৪৫ সেকেন্ড থেকে ২ মিনিট। রাতে উত্তাল সমুদ্রে যখন বিমানগুলো আছড়ে পড়েছিল তখন সম্ভবত সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং গালফ স্ট্রিমের টানে অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। রাত ৮টার দিকে ফ্লাইট ১৯-এর সব জ্বালানি শেষ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। কল্পনা করুন সেই মুহূর্তটি, অন্ধকার রাত, নিচে উত্তাল আটলান্টিকের গর্জন, আর বিমানের ইঞ্জিনের আওয়াজ ধীরে ধীরে কমে আসছে। ১৪ জন মানুষ তখন জানত এটাই তাদের জীবনের শেষ কয়েক সেকেন্ড। তারা এক অপরের দিকে তাকিয়েছে, হয়তো সৃষ্টিকর্তার নাম নিয়েছে, তারপর এক বিশাল জলরাশির আঘাত এবং সব শেষ। বারমুডা ট্রায়াঙ্গল হয়তো একটি মিথ, হয়তো কোনো এলিয়েন বা আটলান্টিসের স্ফটিক সেখানে নেই, কিন্তু ৫ ডিসেম্বর ১৯৪৫-এর সেই বিকেলে যা ঘটেছিল তা ছিল মানুষের ভুলের এক করুণ ট্র্যাজেডি। সমুদ্র তার সব রহস্য ফাঁস করে না। ফ্লাইট ১৯ হয়তো আটলান্টিকের কোনো এক গভীর খাদে আজও শুয়ে আছে, নীরব সাক্ষী হয়ে যায় মানুষ কখনো কখনো নিজের বিশ্বাস দিয়েই নিজের ধ্বংস ডেকে আনে।